This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা চাঞ্চল্যকর খবর, শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। উল্টোডাঙ্গার রেল লাইনের ধারের বস্তিতে আগুন লেগে গেল। দমকলের 6টা ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ সকাল 7:30 নাগাদ এই আগুন লাগে। পুড়ে গিয়েছে বস্তির প্রায় 6 থেকে 7টি ঘর। কিভাবে এই আগুন লাগলো কথা বলবো, আমাদের সহকর্মী সৌভিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। সৌভিক, দেখো 103 নম্বর উল্টোডাঙ্গা মেন রোড, যে ঝুপড়িতে মূলত আগুন লাগে সেই ঝুপড়ির সামনে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি এবং যে ঘরটি থেকে মূলত আগুন লাগে, যেটা কিন্তু স্থানীয় মানুষজন বলছিল যে একটি তোষক বালিশ তৈরি করার একটি গোডাউন, সেখানেই যিনি মালিক তিনি কিন্তু এখানে রান্না করতে গিয়ে এই বিপত্তি। এবং তুমি দেখতেই পাচ্ছ যে আমরা প্রচুর পরিমাণে যে তুলো এবং তোষক তৈরির তুলো এগুলো কিন্তু এখানে মজুদ ছিল এই ঘরের মধ্যে। এবং যখন সকাল 7:30টার সময় আগুন লাগে, যেহেতু পুরোটাই দাহ্য পদার্থ এবং পাশাপাশি বেশ কটি ঝুপড়ি রয়েছে, সেই প্রত্যেকটাতেই কিন্তু প্লাস্টিক প্রচুর পরিমাণে মজুদ ছিল এবং সেই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও দমকল মানিকতলা ফায়ার ব্রিগেড অনেকটাই কাছে, প্রায় 200 মিটারের মধ্যে দমকল খুব দ্রুততার সঙ্গে কাজ করে। 6টা ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদি দমকল মন্ত্রী সুজিত বোস তিনি এসছেন, তিনি যেমনটা জানালেন যে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, কারণ একেবারে গায়ে গায়ে কিন্তু এখানে সমস্ত ঝুপড়ি এবং এই দাহ্য পদার্থ থেকেই কিন্তু মূলত আগুন ছড়িয়ে পড়ে। রান্নার বসাতে গিয়ে এই বিপত্তি হয়। ফায়ার ব্রিগেডের প্রথম 6টা ইঞ্জিন কাজ করে এবং প্রথম অবস্থায় কিন্তু সাধারণ মানুষ তারা আগুন নিভানোর চেষ্টা করলেও যেহেতু পুরো ঝুপড়িটাই দাহ্য পদার্থে ভর্তি, তার জন্য কিন্তু সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুনের লেলিয়ান শিখা এতটাই বেড়ে গেছিল যে পরপর উল্টোডাঙ্গার স্থানীয় বাসিন্দা এবং দমকল মন্ত্রী সুজিত বসু তারা কি বলছেন শুনুন। ওরা রান্না বান্না করছিল কিছু একটা সামথিং, জানি না ঠিক সেটা ঠিক, কিন্তু আগুন এমনভাবে ধরেছে তোমরা ঘর 3-4টে তো হবেই পিছন আগে মিলিয়ে। না 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 ছড়ায়নি এই অবধি, এই তো 4-5টা ঘর মতন পুড়েছে। ফায়ার ব্রিগেড এসছে, একটু লেট করেছে, তখন হাফ হয়ে গেছে, যেটা সত্যি। সব বাসনপত্র, জামা কাপড়, ডকুমেন্ট সব সব কাগজপত্র সব, টাকা পয়সা ছিল, টাকা পয়সা সেরকম ছিল কিছু ছিল। আমাদের এখন আতঙ্কায় আছি আমরা, বাচ্চা কাচ্চা নিয়ে রেখে দিয়ে কাজে বেরোই আমরা। তুলো মজুদ ছিল ঘরের মধ্যে, তুলো ছিল, ওনার তুলোর কারখানা, তো তুলোর ব্যবসা আছে ওনাদের, সেখান থেকে আগুনটা। হ্যাঁ প্রবলেম কি হয় না, যেহেতু আমাদের পার্সোনাল মিটারটা ব্লক মিটার, আমাদের দেখুন একাধিক তার যায় হচ্ছে আমাদের স্ল্যাব এরিয়াগুলোতে, সেখানে আমাদের শীতকালে সবচেয়ে ভয় হয়। ড্রাই তো এই সময় আগুনটা লাগার তখন দেখার মতন দৃশ্য ছিল না, এরকমই আগুন লেগে গেছিল। তখন তো আমরা সবাই তো আতঙ্কভাবে ছিলাম। না এখন কেউ কিছুই হয়নি, 2-1টা ঘর পুড়েছে আর বাদ বাকি ঘর ঠিক আছে। 6টা গাড়ি আমি ডিওফোকেও পাঠাই, আমাদের ডিওফো তরুণ দত্ত, সেও আমাকে বারবার রিপোর্ট করে। এখন আগুন কন্ট্রোল হয়ে গেছে, খুব দ্রুততার সাথে কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু অনেক বড় বস্তি ছিল, অনেক বড় আগুন লাগবার এবং মানুষের জীবন ক্ষতি হওয়ার খুব বড় চান্স ছিল। কিন্তু যাই হোক, দ্রুততার সাথে সেটা কন্ট্রোল হয়েছে সবটাই। এখন আমাদের প্রাথমিক কাজ হচ্ছে আগুন নেভানো। তারপর যে লোকগুলো আছে এখানে, স্থানীয় বিধায়ক এবং এখানকার পৌর প্রতিনিধি শান্তি সহযোগিতায় তাদেরকে সরানোর ব্যবস্থা এবং কর্পোরেশন থেকে যা যা সহযোগিতা পাওয়ার কথা সেগুলো আমরা দেখব। আমি নিজেও কথা বলবো। মোটামুটি বেশ ভালো ক্ষতিগ্রস্ত, আশপাশগুলো আমাদের ভেঙে ফেলতে হয়েছে, তাতে সব মিলিয়ে 10-12, কিন্তু 3-4টে ঘর তারা কিছু বাঁচাতে পারে না, শুধু তাদের নিজেদের জীবনটুকু ছাড়া। তো এই পরিস্থিতি আমরা ওদের একটা কমিউনিটি হলে রাখবো। ওদের ঘরগুলো বানিয়ে দেওয়ার জন্য ফায়ার ডিপার্টমেন্ট সুজিত এসেছিলেন, সুজিত বোস উদ্যোগ নেবেন। কর্পোরেশন আসছে, এখানে যত কনজারভেন্সি সেগুলো ফেলে দেবে। মহারাষ্ট্রের ফলে উচ্ছ্বসিত অমিত শাহ, ফের কংগ্রেসকে আক্রমণ, সংবিধানের ভুয়ো শুভাকাঙ্ক্ষীদের দোকান বন্ধ হলো। এই জয় মহারাষ্ট্রের বাসিন্দাদের জয়, মন্তব্য অমিত শাহের। পাশাপাশি মহারাষ্ট্রে মহাজয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদীও, তিনি বললেন যে এই জয় সুশাসনের জয়, ভেদাভেদ এবং পরিবারতান্ত্রিক রাজনীতির পরাজয় ঘটেছে। প্রধানমন্ত্রীর কটাক্ষ যে মহারাষ্ট্রের ফল দেখিয়ে দিল কংগ্রেসকে সঙ্গে নিয়ে চললে ডুবতে হবে। ভেদাভেদের রাজনীতি এবং আরবান নকশাল নিয়েও কংগ্রেসকে বিদ্যে বাকি রাখলেন না প্রধানমন্ত্রী। মাঝে 5 মাসের ফারাক, আবারও ফিরে এলো সেই ছবি।
বিজেপির সদর দফতরে ঢুকতেই প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি বিজেপি কর্মী সমর্থকদের। সেবার ছিল লোকসভায় তৃতীয়বার জয়ের উচ্ছ্বাস, এবার উপলক্ষ মহারাষ্ট্রের গেরুয়া ঝড়। মহারাষ্ট্রে এনডিএ জয়ের হ্যাট্রিককে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী। তার দাবি, এই জয় উন্নয়ন ও সুশাসনের জয়, পরিবারবাদ এবং নেতিবাচক রাজনীতির পরাজয়। महाराष्ट्र में सुशासन की जीत हुई है। महाराष्ट्र में सच्चे सामाजिक न्याय की विजय हुई है। और साथियों, आज महाराष्ट्र में झूठ, छल, फरेब बुरी तरह हारा है। 5 বছর আগে এনডিএ জোটে ছিল শিবসেনা, কিন্তু মাঝপথে জোট ছেড়ে বেরিয়ে যান উদ্ধব ঠাকরে। এবারের বিধানসভায় ভরাডুবি হয়েছে উদ্ধব সেনার। নাম না করে প্রধানমন্ত্রীর খোঁচা, বিচারিতার শিক্ষা দিয়েছে মহারাষ্ট্রের মানুষ। बीच में कुछ लोगों ने धोखा करके अस्थिरता पैदा करने की कोशिश की, लेकिन महाराष्ट्र ने उनको नकार दिया है और उस पाप की सजा मौका मिलते ही दे दी है। তবে ভাষণের সিংহভাগ জুড়ে ছত্রে ছত্রে কংগ্রেসকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী। বলেন, কংগ্রেস এখন পরজীবীর দল, একার জোরে সরকার গড়ার মুরদ নেই। सच्चाई ये है कि कांग्रेस अब एक परजीवी पार्टी बन चुकी है। कांग्रेस सिर्फ अपनी ही नहीं, बल्कि अपने साथियों की नाव को भी डुबो देती है। महाराष्ट्र में कांग्रेस और उसके गठबंधन ने महाराष्ट्र की हर 5 में से 4 सीट हार गए। তোষণের রাজনীতি নিয়েও কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে মনে করিয়ে দেন সেই নির্বাচনী স্লোগান, এক হ্যায় তো সেফ হ্যায়। हरियाणा के बाद महाराष्ट्र के चुनाव का भी सबसे बड़ा संदेश है एकजुटता। एक है तो ये आज देश का महामंत्र बन चुका है। কংগ্রেসের শহুরে নকশালবাদ এখন দেশের কাছে নতুন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। आज कांग्रेस का अर्बन नक्सलवाद भारत के सामने एक नई चुनौती बनकर खड़ा हो गया है। इन अर्बन नक्सलियों का रिमोट कंट्रोल देश के बाहर है और इसलिए सभी को इस अर्बन नक्सलवाद से बहुत सावधान रहना है। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে সরকার গড়েছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। 370 ধারার প্রসঙ্গ তুলে এদিন তাদেরও কড়া বার্তা দিতে ছাড়েননি প্রধানমন্ত্রী। कांग्रेस और उसके साथियों ने जम्मू कश्मीर में फिर से आर्टिकल 370 की दीवार बनाने का प्रयास किया। महाराष्ट्र ने उनको साफ साफ बता दिया कि ये नहीं चलेगा। उनके साथियों को भी कहता हूं, अब दुनिया की कोई भी ताकत 370 को वापस नहीं ला सकती। এদিন মারাঠাবাসীর জন্য আরো অনেক কাজের প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নাম কল্পিতা মাইক্রো ফাইন্যান্স। উত্তর 24 পরগনার গোপালনগর থানার আকাইপুরে ব্রাঞ্চ। পাস বইয়ে জলজল করছে সংস্থার ট্যাগলাইন, আপনার খুশিতে সবার খুশি। কিন্তু গ্রাহকরা খুশি হতে পারছেন কই, বরং হাহুতাশ করছেন তারা। কারণ বাড়তি সুদের আশায় কষ্টের টাকা এই সংস্থায় জমা দিয়ে সর্বশান্ত হয়েছেন গ্রাহকরা। আমার তো 4টে বই ছিল, 1 বছর সবগুলোতে হয়ে গেছে, টাকা তো পাচ্ছি না, এদের কোনো হদিশই নেই। পুজোর আগে চিটফান্ড সংস্থার ঝাঁপ বন্ধ হয়, তারপর থেকেই কর্মীদের কোনো হদিশ নেই। স্থানীয় আকাইপুর পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতাও এই সংস্থায় টাকা জমিয়েছিলেন।
এই কিছুদিন হলো দেখছি এখানে সব বন্ধ হয়ে গেছে। আমার বই আছে, আমার বাড়ির লোকের বই আছে। জালিয়াতির ফাঁদে পড়েছেন বুঝতে পেরে গোপালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রাহকরা। পঞ্চায়েত বলছে সঠিক তদন্তটা হোক, পাবলিক টাকা পাক, এটা অবশ্যই আমরা চাইছি। তাতে আমাদের যদি কোনো সহায়তা দরকার হয় পঞ্চায়েত থেকে, সেটা আমরা অবশ্যই করব। কিন্তু প্রশ্ন হলো, বছরের পর বছর চিটফান্ড সংস্থা টাকা তুলল, কিছুই টের পেল না প্রশাসন। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু আবহাওয়ার খবরেও নজর রাখবো, কারণ নভেম্বরের প্রায় শেষ, বাতাসে হিমেল হাওয়া, মৌসুমের প্রথম 18 ডিগ্রির নিচে নামলো কলকাতার পারদ। কথা বলবো আমাদের সহকর্মী কমলেশ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, ওয়েদারের আপডেট। দেখো, কলকাতার তাপমাত্রা আজকে 17.6 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এটা এই মৌসুমে প্রথমবার 18 ডিগ্রির নিচে নামলো। দমদমের তাপমাত্রা 16.6 ডিগ্রিতে, অর্থাৎ একটা সকালের দিকে হিমেল ঠান্ডার আমেজ রয়েছে, যদিও এটা বেলা বাড়লে একেবারেই থাকছে না, যার জন্য আবহাওয়াবিদরা বলছেন যে মোটামুটি ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত শীতের অপেক্ষা করতেই হবে। শ্রীনিকেতন, মানে আমাদের যদি পশ্চিমাঞ্চলের দিকে দেখা যায়, সেখানে তাপমাত্রা নেমেছে 12.5 ডিগ্রি, অর্থাৎ কলকাতা থেকে ঠান্ডা অনেকটাই বেশি। ইভেন দিল্লির সমান ঠান্ডা, দিল্লিতে আজকে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, বীরভূমে 12.5 ডিগ্রি সেলসিয়াস, মানে একই রকম ঠান্ডা রয়েছে। একটা নিম্নচাপ হয়েছে বঙ্গোপসাগরে, এর প্রভাব মানে ঝড় বৃষ্টির কোনো প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে না। যেরকম ঠান্ডা আমেজ রয়েছে রাতে সকালে, এরকমই থাকবে। অর্থাৎ এই নিম্নচাপের প্রভাব আমাদের রাজ্যে পড়ছে না। অনেক ধন্যবাদ তোমায়।